কৃষ্ণানন্দ পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 7 এর 3 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল আর কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। চলো, তো তোমরা যারা আছো খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো। দেখো অঙ্কগুলো দেখো। তিনের প্রথমটা বলেছে যে 1 কিগ্রা চালের দাম 0.75 অংশের দাম তোমার 1 বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম হলো 1800 টাকা। তাহলে 0.15% বা অংশের দাম কত? তাহলে এখানে আমি কি লিখতে পারি যে 0.75 এর দাম হলো 1800 টাকা, যেহেতু একের শর্ট তাই লিখবো। এইবার তোমার 0.15 এর দাম কত? এই দশমিক উঠে গেল, কারণ এখানে দেখো দশমিক মানে দশমিকের পরে 2 ঘর, এইখানে দেখো দশমিকের পরে 2 ঘর। এবার কাটাকাটি করো, 5 15 75, এটা কাটলে 5 3 5 15 360, তাহলে সমান হবে 360 টাকা। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 2 বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত শতাংশ? কত শতাংশ শতকরা বের করতে বলেছে, মানে 100তে হলে কত? তাহলে 5 কিলোগ্রামের মধ্যে মাত্র 55 গ্রাম। 5 কিলোগ্রাম মানে কি? 5 কিলোগ্রাম মানে হলো 5000 গ্রাম, তাই না? 1 কেজি মানে 1000 গ্রামে 1 কেজি, তাহলে 5000 গ্রামে 5 কেজি। তাহলে 5000 গ্রামে কত আছে? 55। আর শতকরায় চেয়েছে, তাই 100তে কত? এই দুটো শূন্য এলিমিনেট হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 11 55, 5 10 50, 1.1। আচ্ছা, পার্সেন্টেজ অঙ্ক দিয়েছে, মানে হলো তোমার পৌনঃপুনিকি। তাহলে 11কে 10 দিয়ে ভাগ করো, হবে 1 বার 10, 1.1 10%। 1.1 10 মানে হলো তোমার বি নাম্বার হবে রাইট অ্যান্সার। ওকে, চলো 3টা দেখো। বলেছে -1 থেকে -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে? -1 কে আমি ধরলাম এখানে, -1 এর পরে -2, -3, -4 দিয়ে -5। বলেছে যে -1 এর থেকে -5 এর মধ্যে কটা সংখ্যা আছে? মধ্যে কটা সংখ্যা আছে? 1 2 3টে। তাহলে উত্তর হবে কি? 3টি সংখ্যা আছে। ঠিক আছে, বোঝা গেল? মুছে দিলাম। একের 4 একটা সরলের মতন দিয়েছে, শুধুমাত্র দশমিকের যোগ ভাগ। 35.4 ভাগ 0.03 গুণ 0.06। কোন রকম ভাবে ঘাবড়ানো যাবে না, এটা ভাগ আছে। তাই ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, আমি বারবার বলেছি, ভাগ থাকলে সেই সংখ্যাটাকে গুণ দেব, মানে ভাগটাকে গুণ করে দেবো, এবং পরের যে সংখ্যাটা থাকবে সেটাকে উল্টে দেবো। নিচে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে 35.4 গুণ 1/0.03 গুণ 0.06। এটাকে যদি তুমি দশমিক তোলো তাহলে এখানে 100 হয়ে যাবে, আর এখানে যদি দশমিক তোলো তাহলে উপরে চলে আসবে 100, আর এটাকে যদি তুমি দশমিক তোলো তাহলে নিচে চলে আসবে 10। ঠিক আছে, তাহলে বাকি সাইডে যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে মুছে দাও। দশমিক মুছে দিলাম, আগে যে 0 ছিল এগুলোকে মুছে দিলাম, 6টাকে মাঝখানে লিখলাম, এইটাও মুছে দিলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করো। দেখো এই 100-র সাথে এই 100 কেটে গেল, এই 3-এর সাথে 6 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে হবে, দেখো এটা গুণ সম্পর্ক উপরে আছে, এটা গুণ করলে হবে, উপরে আর কিছু সংখ্যা বাকি নেই তো। 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর নামে 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 1 7/10। এর কি অপশন দেওয়া আছে? ও দশমিকের পরে কটা সংখ্যা হবে সেটা লিখতে বলেছে। এখানে 708/10 দশমিকে যদি তুলি তাহলে 0 0 জন্য 1 ঘর আর 1 জন্য দশমিক, তাহলে 1 ঘর পর দশমিক বসিয়ে দেবো, 0.8। তাহলে কটা দশমিকের পরে কটা ঘর আছে? দশমিকের পরে একটাই ঘর আছে মাত্র। বোঝা গেল এটা? তাহলে দশমিকের পরে কটা ঘর আছে? একটি ঘর আছে। একটি কি? 0.8। তাহলে এখানে অপশন হবে কোনটা? অপশন হবে এখানে তোমার এ নাম্বার অপশন হবে রাইট অ্যান্সার। ওখানে দেখো একটি লেখা আছে। ওকে, সঠিক পরেরটা। 5 সঠিক উত্তরটি নির্বাচন করুন, কোনটি সঠিক নয়? এর মধ্যে কোনটা ঠিক নয়? এখানে 3 3 9, 9 এর কিউব 3, 9 এর কিউব মানে 9 এর কিউব মানে হলো 729, এটা একদম ঠিক আছে। এখানে 3 3 9, 9 এর কিউব
9 কিউব সমান সমান 729, আর এখানে এই সমান সমান আছে 27 স্কয়ার, 27 স্কয়ার মানে 729, 27 27, ঠিক আছে। এবার তোমার এখানে দেখো 3 × 9, 9 এর কিউবই দেওয়া আছে এখানে ডাইরেক্ট, তার মানে এটা তো একদম ঠিক। আর এখানে দেখো 3 × 9, 9 এর কিউব 3 সমান সমান 6 এর কিউব 3, তো দুটো তো অসমান না, এটাই ভুল। তার মানে আমাদের উত্তর হবে কি ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যেখানে এটা মিলছে না, বাকিগুলো সব মিলে যাচ্ছে। ওকে, স্কয়ার কিউব করে দেখতে হলো। 27 এর স্কয়ার 729, ঠিক আছে, 9 এর কিউব 729। নেক্সট অঙ্কটা দেখো 1 এর 6, 1 এর 6 বলেছে শূন্য স্থান পূরণ করো, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি হয় বলতো, লঘু অনুপাত হবে। একটা গুরু অনুপাত ধরো 4:3 আছে, এটা গুরু অনুপাত কেন, পূর্ব পদ বড় আর উত্তর পদটা ছোট, তাই একে গুরু অনুপাত বলি। এর যদি ব্যস্ত অনুপাত করি তাহলে ব্যস্ত অনুপাত করলে হবে 3:4 হয়ে যাবে, 3:4 হলে 3টা আগে চলে আসবে, মানে ছোট সংখ্যাটা আগে চলে আসবে, তখন এটা হয়ে যাবে লঘু অনুপাত, আর আগেটা ছিল গুরু অনুপাত, ঠিক আছে। তো তোমরা সোজা জিনিস দিয়ে মনে রাখবে, দেখবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তাহলে এই সব কোশ্চেন অন্তত ভুল হবে না। 6 নাম্বারটা দেখো বলেছে যে এই শূন্য স্থানে কি হবে, 5:7:25, দেখো 5 এর সাথে 25, 7 এর সাথে কত হবে, তাহলে 5 এর কত গুণ, 5 গুণ 25, 7 এরও 5 গুণ হবে, 7 এর 5 গুণ হলো 5 × 7 = 35, তাহলে এখানে উত্তর ঘরে কি হবে 35 হবে, ঠিক আছে। এটা হলো শর্টকাট। এবারে এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক তোমরা নিশ্চয়ই বইতে দেখেছো। এর তারপরেও যদি তোমরা না পারো তাহলে এখানে x ধরবা বা কিছু একটা ধরবা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা লিখব যে চতুর্থ পদ সমান সমান পদ সমান সমান হলো প্রথম দ্বিতীয় ইনটু তৃতীয় বাই দ্বিতীয় ইনটু তৃতীয় বাই প্রথম পদ, ঠিক আছে। এটা বললে 5 5 5 5 7 35। এটাও যদি না হয়, এটাও যদি না মনে থাকে, তাহলে আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে এটাকে ভগ্নাংশ করবা, 5 এর 7 সমান সমান 25 এর x, বা জিজ্ঞাসা চিহ্ন যে কোনো কিছু করতে পারো, এটা একটা বজ্র গুণ করবা, 5x সমান সমান 25 × 7, গুণ করে দিবা না কিন্তু, বেজে 7 × 25 গুণ করতে হবে বলে ফট করে গুণ করে দেওয়া, গুণ না, এইভাবে লিখে দেবা, এইভাবে লিখে x সমান সমান 25 × 7, এটার সাথে গুণ সম্পর্ক আছে, নিয়ে নিচে চলে আসবা, দিয়ে কাটাকাটি করবা, দেখো 5 7 x সমান সমান 5 7 35 হবে, ঠিক আছে। তো তিনটে নিয়ম শিখিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে এখান থেকে। 6 নম্বর, এবার দেখো 7 নম্বরটা দেখো, এটা 7 ছিল, এটা 8 নম্বর হবে। 8 নম্বরটা দেখো যে এত রাশিমালাটি এই যে এখানে আছে 3x² - 8x + 5 রাশিমালাতে x0 এর সহগ কত। আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে সেই গোটা সংখ্যাটার মানে হয় 1, ঠিক আছে। ধরো আমি লিখলাম 98, তার পাওয়ার দিলাম 0, এই গোটা সংখ্যাটার মানে হবে 1, তাহলে এখানে x0 এর মান কত 1, তাহলে 1 এর সহগ কত, 1 কার সাথে গুণ আছে, 5 এর সাথে, কেন বাকিগুলোর সাথে x গুণ আছে, তাহলে এর সাথে 5, তাহলে x0 এর সহগ হবে 5। আবার মনে রাখতে পারো x0 মানে যেটার সাথে x নেই সেটাই হলো x0 এর মান, তো সেটার সাথে লিখে দিতে পারো। ওকে, ক্লিয়ার, মুছে দিলাম। 9টি যেগুলো 8টি করতে বলেছে এখান থেকে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে হলো সমকোণ যার একটা কোণ 90 ডিগ্রি থাকবে এবং সমদ্বিবাহু বাকি দুটো কোণ না সমান সমান হবে। সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও অবভিয়াসলি সমান হবে। এবার আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তার মধ্যে ইনি তো 90 ডিগ্রি দখল করে রেখেছেন, তাহলে বাকি রইল আর 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বাকি কোণটা এই সমান দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে। এই দুজন বন্ধু এরা বলবে যে আমাদের ভিতরে ভাগ করে দে, তাহলে 2 ভাগ করলে এক একটা ভাগে হবে 45 45 করে, তাহলে এটা 45 এটা 45, তাহলে এবার এদের অনুপাত কত, 90 ডিগ্রি কোণ 45 ডিগ্রি = 45 ডিগ্রি। এদের যদি আমি 45 দিয়ে কাটি, 45 একে 45, 45 একে 45, 45 দিয়ে 90, ঠিক আছে। তোমরা যদি 45 দিয়ে না বুঝতে অসুবিধা হয়, 45 এর ডবল তো 90 আমরা সবাই জানি, ঠিক আছে, তো তার জন্য বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপরেও যদি অসুবিধা হয় কোনো কারোর, তাহলে কি করবো, 5 দিয়ে ছোট ছোট করে কেটে নেবা, ঠিক আছে, 5 দিয়ে কেটে নেবা, 3 দিয়ে কাটবা, তারপরে দেখবা মিলে যাবে, বা 9 দিয়ে কাটবা, 9 দিয়ে কাটলেও মিলে যাবে, ঠিক আছে, এটাই আসবে। 1 এর গুলো সব শেষ হলো, এবার 2 এর গুলো দেখো।
2 এর 1। একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? সমানুপাতে হিসাবে সাহায্য করি। কিমি আর হলো দূরত্ব, ঘন্টা বা সময়। কিমি কিমি লিখলাম কেন? এখানে দূরত্ব লিখি ভালোভাবে, দূরত্ব কিলোমিটারে আছে। 320 কিমি যেতে 8 ঘন্টা সময় নেয়, 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? দেখো, যত দূরত্ব যাবে মানে যত দূর যাবে তত বেশি সময় লাগবে। তুমি তোমার বাড়ির কাছে তাহলে 2 কিলোমিটার পরে বাজার আছে, ঠিক আছে, বাজারে যেতে তোমার 10 মিনিট লাগলো, সেখানে তুমি বাড়ির কাছে ছেড়ে তুমি তাহলে 10 কিলোমিটার দূরে বাজারে গেলে, তো তোমার টাইমটা কি হবে? বেশি লাগবে অবভিয়াসলি। তাহলে আমার এটা সরল সম্পর্ক, অর্থাৎ 320 কিমি যেতে সময় লাগে 8 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগে, 1 কিমি যেতে কি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? নিশ্চয়ই কম লাগবে, তাহলে 8 ভাগ হলো 320 হলো। এবার তোমার 480 কিমি যেতে সময় লাগবে কত? 1 কিমিতে যদি এত লাগে, 1 কিমিতে যদি এত লাগে, 480 কে কত লাগবে? 480 গুণ, 480 গুণ লাগবে। এবার কাটাকাটি করো, 4 8 32, 4 দিয়ে কাটলে 1 2 সমান 12 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? দেখে নাও একটু এই অঙ্কটা দেখো। নয় হাজার টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর মোট টাকার অর্ধেক পায়। তাহলে এখানে আমি অনুপাতে প্রকাশ করি। প্রথম বন্ধু 1 অনুপাত পায়, তাহলে প্রথম যদি 1 অনুপাত পায়, দ্বিতীয় বন্ধু কত পাবে? তার ডবল 2 অনুপাত পাবে। আর তৃতীয় বন্ধু কত পাবে? প্রথম দুজনের মোট টাকার অর্ধেক, তাহলে 3 এর 2 এত টাকা পাবে, এত টাকা পাবে। তাহলে এদের অনুপাত কত? অতএব 3 বন্ধুর টাকার অনুপাত 1:2:3/2 সমান সমান, এটা যদি লসাগু করি তাহলে 2 2 1 কে 2 2 দ্বিগুণে 4 3, এত অনুপাত, ঠিক আছে। তাহলে 3 বন্ধুর টাকার অনুপাত কত? 2:4:3 টাকা। এবার তাহলে কে বলেছে? দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? 4 টাকা পাচ্ছে। তাহলে মোট টাকার থেকে দ্বিতীয় বন্ধু পায় কত? 4। 4 কততে পাচ্ছে? 7 8 9 9 4 পাচ্ছে, তাহলে আমাদের দিয়েছে কত? 9000। 9 টাকার মধ্যে 4 টাকা পাচ্ছে, তাহলে 9000 টাকার মধ্যে কত পাবে? 1000 4000 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। শুধুমাত্র দ্বিতীয় জনেরটাই চেয়েছে, ওকে, দ্বিতীয় জনেরটা করে দিলাম, ঠিক আছে। তাহলে মোট টাকার থেকে দ্বিতীয় বন্ধু কত পাবে? 4000 টাকা। কি করে বের করলাম? বোঝা গেল, ঠিক আছে। এই অনুপাতটা যদি ভগ্নাংশে থাকে তাহলে কিভাবে আমরা সেই অনুপাতটাকে ভেঙে এইরকম ডাইরেক্ট অনুপাত করি? লসাগু করতে হয় যদি কোনো ভগ্নাংশ থাকে। লসাগু সংখ্যা বাকিগুলো যেগুলো নিচে ভগ্নাংশ নেই সেগুলোকে মনে করতে হয় নিচে 1 আছে, নিচে 1 আছে, মনে করতে হয় না, নিচে যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, ঠিক আছে। তো 1 থাকলে এর সাথে লসাগু কত হয়েছে? টোটালি লসাগু 2 হয়েছে, তাহলে এর সাথে 1 আছে, এর সাথে কত গুণ করলে 2 হবে? 2 গুণ করলে সেই 2টা আবার এটার সাথে গুণ করব, 2 এর কে 2, ওকে। এখানে 1 আছে, 1 এর সাথে কত গুণ করলে 2 হবে? 2 গুণ করলে সেই 2টা আবার এর সাথে গুণ করলে হবে 2 দুগুণে 4। আর 2 আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, আর সেই 1টাই আবার 3 এর সাথে গুণ করলে 3 1 3, মানে নিচে যত গুণ করব সেই সংখ্যাটাই উপরের তার সাথেও গুণ করব। বোঝা গেল? চল নেক্সট অঙ্কটা দেখো। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? মনে করি বাঁশটি 1 অংশ লম্বা। দেখো আগে বোঝাই, হ্যাঁ, যদিও তোমরা জানো, তার মধ্যে কেউ যদি না বুঝে থাকো তাহলে বোঝার চেষ্টা করো, আর বাকিরা একটু স্কিপ করে সামনে এগিয়ে যাও। দেখো একটা বাঁশ আছে,
একটা বাঁশের 1/3 অংশতে আমি কিছু একটা অংশ 3 ভাগের 1 ভাগ করেছি, 3 ভাগের 1 ভাগের মধ্যে আমি লাল রং করেছি, এবং এই টোটালটাকে 5 ভাগ করলে তাহলে 1/5 অংশতে সবুজ রং করেছি। বাকি যেটুকু রয়েছে না, এইটুকুর অংশতে বলেনি কত অংশ, এইটুকুকে বলেছে 14 মিটার, এটা মিটারে বলে দিয়েছে, এখানে কিন্তু অংশতে বলেনি। তাহলে আমাদের অংশ বের করে নিতে হবে যে বাকি রয়েছে 14 মিটার, তাহলে বাকি বাঁশটি কত মিটার লম্বা, তাহলে টোটালে বাঁশটা এক অংশটা কত মিটার লম্বা সেটা বের করতে হবে। কি করে? এই যে বাকি যে অংশটা আছে না, ধরো এই অংশটা লাল, এই অংশটা সবুজ, এবং বাকি যে অংশটা, সেই অংশটার মান হলো 14, এই বাকি অংশের মান 14 ধরে আমাকে পুরো এক অংশের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? মনে করি বাঁশটি এক অংশ, এক অংশ। ওকে, মোট রং করেছে, মোট রং করা হয়েছে 1/3 যোগ 1/5, 15। লসাগু 15, তাহলে এর সাথে 3 আছে, কত হলে কত গুণ করলে 15 হবে? 5 গুণ করলে সেই 5টা বারের সাথে গুণ করবো, 5 একে 5। 5 আছে কত হলে 15 হবে? 3 গুণ করলে সেই 3টা বারের সাথে গুণ করবো, 8/15 অংশ রং করা হয়েছে। এবার দেখো 15 ভাগে 8 ভাগ রং করা কমপ্লিট, ডান। এবার 15 ভাগে কতটুকু বাকি রয়েছে? 15 ভাগে এখনো তোমার এদিকে হলো 2 আর এদিকে 5, 7 অংশ। তাহলে হলো এখন মোট বাকি রং রয়েছে, দেখো টোটাল অংশ 1, একের মধ্যে 8/15 মানে 15 ভাগের 8 ভাগ করা হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কত? 1 বিয়োগ 8/15 সমান 7/15, এত অংশ। ঠিক আছে, এবার দেখো এই অংশটার মান আমাদের দিয়ে দিয়েছে, এই অংশটার মান বলেছে 14, এইটা ধরে আমি করবো অঙ্কটাকে। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার দেখো বলেছে এটুকু মুছে দিলাম, তাহলে 7/15 তোমাদের মনে থাকবে, 7/15 নিলাম, বাকি অংশটা মুছে দিলাম। অংশ আর হলো মিটার। ঠিক আছে, তাহলে 7/15 অংশের মান কত হলো? 14। এবার আমাদের কত আছে? টোটাল বাসটার দূরত্ব চেয়েছে, টোটাল বাসটা কত? 1, এক অংশের মান কত? অংশ বাড়লে মিটারও বাড়বে, মিটার বাড়লে অংশ বাড়বে। তাহলে সরল সম্পর্ক হলে এটার সাথে এটা, মানে এটার সাথে এটা ভাগ, 14 ভাগ 7/15, তার সাথে এবার এটা হলো 1 এর মান, তাহলে এটাই তো 1 এর মান, বাস 1 এর মান কত? গুণ 1 হলো, তাহলে 14 গুণ 15 সাথে। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ থাকে তখন সেই সংখ্যাটাকে, মানে সেই চিহ্নটাকে, এই ভাগটাকে গুণ লিখলাম এবং পরের সংখ্যাটাকে উল্টে দেবো, উল্টে দিলে নিচেরটা উপরে উপরেরটা নিচে। এবার 7 গুণে 14, 15 গুণে 30 মিটার লম্বা এই বাঁশটি। ঠিক আছে, চলো দেখো পরেরটা। 2/4 একটি বন্যাত্রাণ শিবিরে 4000 লোকের 900 মানে 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। 30 দিন পর যদি 800 জন অন্যত্র চলে যায়, তাহলে যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাবারের কতদিন চলবে? দেখো 190 দিনের খাবার ছিল, অলরেডি 30 দিন খেয়ে নিয়েছে, বাকি আছে খাবার, বাকি খাবার কতদিন চলবে? বাকি খাবারে 190/30 সমান, মানে 190 বিয়োগ 30 সমান 160 দিন চলবে। ঠিক আছে, তাহলে ওই রকম ওই হিসাবে 4000 জন লোক যদি খেত, তাহলে বাকি খাবারটা কতদিন চলতো? 160 দিন। এবার এখান থেকে 800 জন চলেও গেল, 800 জন চলে যাওয়া মানে কি? এখন 3200 জন থেকে গেল, তাহলে এখানে জন আর হলো দিন। ঠিক আছে, তাহলে 4000 জন লোকে যদি খায়, বাকি খাবারটা কতদিন শেষ হতো? 160 দিনে। কেন? আগের যেটা খেয়ে নিয়েছে সেটা খেয়ে নিয়েছে, এখন বাকি যেটুকু রয়েছে সেটুকু নিয়ে আমাদের অঙ্ক, তাই না? তাহলে 4000 জন যদি লোককে খেত, তাহলে বাকি ওই খাবারটা বা ওই চালটা 160 দিন চলতো। এবার আমাদের বলেছে এই গল্প বলেছে এখানে 800 জন এবার এখান থেকে চলে গেল, 4000 বিয়োগ 800 সমান 3200 জন খেলে কতদিন চালটা খেতে পারবে? তাহলে জন বাড়লে দেখো, যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে লোকজন বেশি হলে বেশি খাবে, মানে একজনে যা খেত দুজনে তার থেকে নিশ্চয়ই বেশি খাবে, তাহলে দুজনে যদি বেশি খায় তাহলে দিন কি, যে দিন গুলো এখানে যেত
সেদিন কম যাবে। আর যদি জনসংখ্যা কমে যায়, লোকজন যদি কমে যায়, তাহলে খাবারের দিনটা বেড়ে যাবে। কিন্তু এখানে খাবারের লোকজন কমেছে, তাহলে দিন আমার বেড়ে যাবে। তাহলে জনের সাথে দিনের হলো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব লিখবো কি যে 4000 জনে খাবার খেলে 160 দিন যায়। একজনে খাবার খেলে কত যাবে? নিশ্চয়ই এর থেকে অনেক বেশি যাবে। তাহলে 160 গুণ 4000 দিন যাবে। এবার যদি 1000 না, এবার ব্যাপারটা হলো 3200 জনের মধ্যে। 3200 জনের মধ্যে খেলে কি হবে? এবার 3200 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে 3200 জন যদি খায়, তাহলে এখন এটা হলো একজন খেলে এতদিন চলতো। এবার একজনে যদি এতজন চলে, তাহলে 3200 জন এখন খাবে। 3200 জন খেলে কি হবে? 3200 জনের মধ্যে ওই যে খাবারটা, সেটা ভাগ হয়ে যাচ্ছে। তার জন্য আমি 32 দিয়ে একে ভাগ করে দিলাম। 3200, এই শূন্য দুটো কেটে যাবে। এখানে দেখো 16 দিয়ে কাটবো, 16 দিয়ে গুণে 32, 16 কে 16 শূন্য, 2 দিয়ে কাটবো, এখানে 2 শূন্য, তাহলে হবে 2 20 10 200 দিন। তাহলে কি লিখবো? যে 200 দিন চলবে। বোঝা গেল? মুছে দিলাম। পাঁচেরটা, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং বাকি যে 6টা আছে সেটাতে ভুল উত্তর দিয়েছে। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 15 নাম্বার, মানে 5 নাম্বার করে পেয়েছে। ঠিক উত্তর দিলে, ধরো একটা ঠিক উত্তর দিলে তুমি 5 পেলে, দুটো ঠিক উত্তর দিলে 10 পেলে, এবং সে মোট 33 নাম্বার পেয়েছে। তাহলে তো তুমি যদি দেখো, যদি সেই হিসাবে যদি হতো, যদি কোনো ভুল না করতো, তাহলে বা নাম্বার যদি না কাটতো, তাহলে 5 নং 45, 9টা প্রশ্ন ঠিক উত্তর দিয়েছে, তাহলে 5 করে এক একটা 45 পাওয়ার কথা ছিল তার, সোজা হিসাব। কিন্তু সে 45 না পেয়ে 33 নাম্বার পেয়েছে। তাহলে গল্পটা কি হলো? গল্পটা হয়েছে নিশ্চয়ই ভুল উত্তরের জন্য কিছু ফাইন কেটেছে, কিছু নাম্বার। তাহলে সেটাই বলেছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত করে নাম্বার কেটে নেবে আমাদের। তাহলে এখানে লিখবো যে 9টি প্রশ্নের জন্য পেয়েছে 5 × 9 = 45। এবার কিন্তু সে পেয়েছে 35 তো না 33 পেয়েছে 33। অতএব নাম্বার কাটা গেছে, নম্বর কাটা কত গেছে? 45 থেকে কত কম পেয়েছে? 45 33 কত কম পেয়েছে? 12 নাম্বার কম পেয়েছে। চলে গেছে 12 নম্বর। ঠিক আছে, 12 নম্বর। এবার তাহলে 12 নম্বর কম পেয়েছে হলো, 12 নম্বর কম পেয়েছে কটার জন্য? 6টা প্রশ্নের জন্য। 6টি প্রশ্ন ভুলের জন্য 12 নাম্বার কম পেয়েছে। অতএব একটি প্রশ্ন ভুলের জন্য তার কত পাবে? 12/6 বা 12/6, 6 × 12, তাহলে 2 কম পাবে, বা 2 নাম্বার কম পাবে না, ঠিক 2 নাম্বার কেটে নেবে, 2 নাম্বার কেটে নেবে। ওকে, তাহলে আসলে কি হলো? প্রতিটি ভুলের জন্য -2 নাম্বার পাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো মুছে দিলাম। এবার 2 এর গুলো এখান থেকে শেষ হয়ে গেল। এবার 3 এর গুলো, 3 এর 1 সরল করতে বলেছে। দেখো এখানে বলেছে 25 এর স্কয়ার ইনটু 25 এর 4 আর হলো 5 এর 9। এটাকে করলে এটাকে দেখো ভাঙা যায়। 25 মানে কি? 5 এর স্কয়ার তার স্কয়ার, 5 এর স্কয়ার তার 4, 5 এর 9। তাহলে এখানে যদি করি 5 এর 4 গুণ 5 এর 8, 5 এর 9,
সমান সমান দেখো বেস যদি সেম থাকে তাহলে আমি কি বলেছি বেস সেম থাকলে সংখ্যাগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে বেস সেম আছে, তাহলে 4 যোগ 8 হয়ে যাবে, আর নিচে থাকবে 5 এর 9, 8 4 12 সমান সমান এখানে 5 এর 12 আর 5 এর 9, তাহলে 5 এর 9 থেকে 5 এর 12টা থেকে 5 এর 9টা কেটে নিলে কত থাকে 9 10 11 12, তাহলে 5 এর 3টে থাকছে, 3 5 এর কিউব মানে হলো 125। বোঝা গেল? চলো দেখো নাও, মুছে দিলাম। দুইয়েরটা এতর সাথে কত যোগ করলে এত হবে, এই অঙ্কটা আগেও করেছি, তাও আবার করে দিচ্ছি। দেখো এতর সাথে কত যোগ করলে এত হবে, ধরো বলি যে 2 এর সাথে কত যোগ করলে 4 হবে, তাহলে কি হবে ওই 4 এর থেকে 2টাকে বিয়োগ দেব, 4 এর থেকে 2টাকে বিয়োগ দেব মানে এই যে সংখ্যাটা আছে না -14x² প্লাস 11x মাইনাস 3, এটার থেকে বিয়োগ দেব কাকে এই সংখ্যাটাকে -8x² প্লাস 8x প্লাস 1, এটাকে যদি বিয়োগ দেই তাহলে যেটা পাবো সেটাই হবে তোমার, এটার সাথে এটা বিয়োগ দিলে যেটা পাবো সেটা হবে তোমার মানে অত যোগ করে, ধরো এই সংখ্যাটার সাথে এটা মেন সংখ্যা, ধরো এটা হলো 4 এটা হলো 2, বলেছে যে এতর সাথে কত যোগ করলে আমি এটা পাবো, তাহলে এতর সাথে কত যোগ করলে এই সংখ্যাটার সাথে কত, সে তাহলে কি করবো, তাহলে এইটা বের করতে গেলে আমার এইটার থেকে এই সংখ্যাটাকে বিয়োগ দিতে হবে, তারপরে গিয়ে আমি এটা পাবো, তাই না? আমি সেটাই করছি, তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলে আমি ওই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ করার জন্য আমি কি করবো লসাগু ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুললে -14x² প্লাস 11x মাইনাস 3, যেহেতু মাইনাসটা ভিতরে আছে। এবার দেখো এই ব্র্যাকেটে এই মাইনাসের সময় কিন্তু গন্ডগোল হবে, এখানে একটা ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিয়ে গোটা সংখ্যাটাকে গুণ, ঠিক আছে? তাহলে -8x এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, প্লাস 8x², এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে 8x, মাইনাস প্লাসে মাইনাস হবে 1। ওকে দেখো এবার এক্স জাতীয় সংখ্যাগুলোকে একদিকে লেখো -14x² প্লাস 8x², দেখো এটা x² এটা x² একদিকে লিখলাম। এবার এইটা প্লাস 11x মাইনাস 8x মাইনাস 3 মাইনাস 1 হলো, এটা থেকে এটা যোগ বিয়োগ করলে কত হয় প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস হলে 8 আর 8 16 আর 6 6x², কেন প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর হলো প্লাসে মাইনাসে মাইনাস তাই এটা থেকে এটা বিয়োগ দিলাম, আর চিহ্ন হলো সবসময় বড়টারটা হয় তাই বড়টার চিহ্ন দিলাম, বড়টার চিহ্ন 14, আগে মাইনাস ছিল তাই মাইনাস বসালাম। হলো এখানে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এর দুটোর মধ্যে চিহ্ন কাটতে হবে বড়টারটা, বড় কি আছে 11 তাহলে প্লাস হবে, আর 8 3x হলো, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস হলে 3 আর 1 হবে 4, কিন্তু যোগে চিহ্ন কাটতে হবে বড়টা, বড় কি আছে এখানে প্লাসে, তাহলে মাইনাস বড় আছে। ওকে তাহলে এই হলো অঙ্ক। এবার যেহেতু আমরা মাইনাসটাকে আগে লিখি না তাই এই সংখ্যাটাকে আগে লিখি, 3x মাইনাস 6x² মাইনাস 4, এই হয়ে গেল অঙ্ক। এত যদি এতর সাথে আমি যোগ করে দিই তাহলে এই সংখ্যাটাই তোমার আসবে বা এটাই পাবে। ওকে মুছে দিলাম। তিনের 3 নাম্বার সরল করো, এখানে বলছে সরল করতে বলেছে a² প্লাস b² a² মাইনাস b² প্লাস b² প্লাস c² ইন্টু b² মাইনাস c² প্লাস c² প্লাস a² c² মাইনাস a²। এটা করার আগে তোমাদের একটা জিনিস জানাই, a² মাইনাস b² এর সূত্র কি তোমরা জানো? a² মাইনাস b² এর সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার যদি ধরো আমি বলি a² এই গোটাটা, এবার এর মাথায় স্কয়ার এই গোটাটা হলো a, এই b মাথায় স্কয়ার এই গোটাটা হলো b, তার স্কয়ার, তাহলে এই গোটাটা যদি a ধরি এই গোটাটা যদি b ধরি তাহলে a² মাইনাস b² এর সূত্র কি হবে, এখানে a প্লাস b কে এটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, b কে এখানে এটা b এর মাথায় স্কয়ার এটা, তাহলে এই জিনিসটা দেখো এখানে আছে না, তাহলে এর বদলে এইটুকুর বদলে আমি এইটুকুকে লিখতে পারি কি না? চলো তাহলে আমি এর বদলে এখানে এটা মুছে দিচ্ছি, এখানে এইটুকুর বদলে আমি এই জিনিসটা লিখবো, কি লিখবো a² তার স্কয়ার মাইনাস b²
তার স্কয়ার হলো। এটা লিখলাম, আর এটাকে একটু নিচে লিখি। এবার এটা আমি মুছে দিলাম, বোঝা গেল এটুকু। এইবার প্লাস আছে, দেখো এই সংখ্যাটার বদলেও তো আমি তাই লিখতে পারি। এখানে দেখো এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এখানে আমি কি লিখতে পারি, বি স্কয়ার মাইনাস সি তার মাথায় স্কয়ার হলো। এই গোটাটার বদলে আমি এটা লিখতে পারি। প্লাস আছে এখানে, এটার বদলে দেখো এটা যদি এ ধরি, এটা এ ধরি, তাহলে এখানে এ হয়ে যাবে এইটা তার স্কয়ার মাইনাস এ আছে এ, গোটাটা এ তার মাথায় স্কয়ার। তাহলে দেখো এটা এ এ, এর মাথায় এ, এর মাথায় মানে এর মাথায় স্কয়ার, তার মাথায় আবার স্কয়ার, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে এই এ আউট হয়ে যাবে। এটা বি আছে, এটা বি আছে, প্লাস মাইনাস আউট, এটা প্লাস মাইনাস আউট, তাহলে কিছু থাকলো কি, থাকলো না, নিটফল 0। এত খাটাখাটি করে অঙ্কটার মান হলো 0। ঠিক আছে, তোমরা দেখে নাও, বোঝা গেল, মুছে দিলাম। তিনের 4, রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো। রামের কাছে 13x স্কয়ার প্লাস x মাইনাস 3 এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো। তাহলে হিসাব করে লেখো রামুর কাছে কত টাকা থাকলো। তোমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 10 টাকা আছে, তুমি তার মধ্যে 5 টাকা খরচ করলে, তোমার কাছে আর কত টাকা থাকলো, 5 টাকা। তাহলে কি করলা, ওই 10 টাকার থেকে 5 টাকাটাকে বিয়োগ দিলা। তোমার কাছে এত টাকা আছে, তুমি হলো এখান থেকে এই অঙ্ক, এই সংখ্যাটাকে খরচ করলে, তাহলে তোমার কাছে কত থাকলো, তাহলে এটা থেকে আমাকে যে টাকাটা আমি খরচ করেছি সেটা বিয়োগ দেব। বিয়োগ দিলে আমার কত হবে, 4x স্কয়ার মাইনাস 3x মাইনাস 12। ওকে, ব্র্যাকেট তুলে দাও। এবার ফার্স্ট কাজ হবে আমার 3x স্কয়ার প্লাস x মাইনাস 3 ব্র্যাকেট মাইনাস মাইনাসে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কয়ার। এখানে আমি বলেছি না, ব্র্যাকেটের আগে যদি চিহ্ন থাকে সেই চিহ্নটা দিয়ে দুটো সংখ্যাটাকে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 3x মাইনাস মাইনাসে প্লাস 12 হবে। এবার এক জাতীয় সংখ্যাগুলো একদিকে লেখো, 13x স্কয়ার মাইনাস 4x স্কয়ার, এবার হলো x প্লাস 3x মাইনাস 3 প্লাস 12। এটা দেখো যদি আমি 13 থেকে 4 বাদ দিয়ে দিই, তাহলে থাকে 9x স্কয়ার মাইনাস 3 এর সাথে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, সরি প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে হবে 3 আর 1 4, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে, সরি মাইনাস হবে কিন্তু হবে 9, চিহ্ন হবে বড়টার মানে প্লাস। ওকে, এই হয়ে গেল আমার উত্তর। তাহলে কি লিখব উত্তরে, যে এত এর সাথে মানে হলো উত্তরে লিখব যে 4x স্কয়ার মাইনাস 3x মাইনাস 12। আচ্ছা, এত কিছু লেখারই দরকার নেই, লিখবো যে রামুর কাছে, রামু তো হ্যাঁ, রামুর কাছে 9x স্কয়ার প্লাস 4x প্লাস 9 টাকা পড়ে রয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, এর সাথে সাথে আমি অঙ্কগুলো শেষ করলাম, আর ওই জ্যামিতিগুলো করে নেবে তোমরা নিজেদের মতন। তবু আমি বলে দিচ্ছি যে 45 ডিগ্রি কি করে আঁকবা, এখানে তো বোর্ডে করা সম্ভব নয়, তবু তোমরা করে দেবে। তারপরে যদি না পারো আমাকে একটু কমেন্টস করবে, আমি তোমাদের আলাদা করে এই স্কুলের ভিডিওগুলো বা টোটালে যতগুলো স্কুল থেকে মানে টোটাল এই প্রশ্ন বিচিত্রার মধ্যে যতগুলো জ্যামিতি আছে সবগুলোকে আমি একটা জায়গায় নিয়ে এসে সবগুলো অঙ্ক করে দেবো। ঠিক আছে, তোমাদের দরকার পড়ে তবে মেসেজ করবে বা মেসেজ বা কমেন্টস করবে। ঠিক আছে, আর কমেন্টস না করলে কিন্তু করে দেবো না। ওকে, চলো 45 ডিগ্রি কিভাবে করবে দেখো। 90 ডিগ্রি আঁকবো, প্রথমে একটা 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি এখান থেকে তো আমরা এরকম ভাবে আঁকি, এটা কাটি এটা কাটি এটা কাটি, এখানে বসে এখানে কাটি, এখানে বসে এখানে কাটি, দিয়ে এটা যোগ করে দিই, এটা 90 ডিগ্রি হয়। তাহলে এই গোটাটা 90 ডিগ্রি হলো, এইখানে বসে এখানে কাটবো, এখানে বসে এখানে কাটবো, এই গোটাটা 90 ডিগ্রির অর্ধেক হয়ে গেল 45 ডিগ্রি। 22.5 ডিগ্রি কত, এই 45 এর অর্ধেক আবার কত, 45 এর অর্ধেক 22.5। তাহলে এইখানে বসাবো, এখানে বসে এখানে কাটবো, এখানে বসে এখানে কাটবো, এখানে যোগ করে দেবো, 22.5 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে 60 ডিগ্রি আঁকবে। 60 ডিগ্রি করে তার সমদ্বিখণ্ডক করো এবং সমদ্বিখণ্ডক করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। হ্যাঁ, একটা কোণ আঁকবে এরকম ভাবে যে যেই মাপটা দিলা সেখানে এই মাপটাতে এইখানে এইটা বসিয়ে এখানে ধরে এরকম ভাবে একবার 60 ডিগ্রি হয়ে গেল, যোগ করে দেবো 60 এর আবার অর্ধেক করবা, এখানে বসে এখানে করবা, এখানে বসে এখানে করবা, দিয়ে সেটা হবে 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি করে, বুঝলে? এইভাবে করতে হবে। আর 75 ডিগ্রি কোণ, 75 ডিগ্রি কোণ কি করে করবো, এই 60 করলাম, ধরো একটা কোণ আঁকলাম এরকম, এখানে বসে এখানে, এখানে বসে এখানে কাটলো। এবার এটা 60 হলো তো, এটা 60 হলো তো, এটা 60 এর পরে এটা 90, এই টোটালটা 90, তাহলে এটা হলো 60
এটা হলো 30, 60 আর 30 90। তাহলে দেখো 60-এর পরে যদি আমি 15 যোগ করতে পারি তাহলে 60 70 75, 60-এর পরে আর 15 যোগ করলে 75 হয়ে যায়। তাহলে এইটার যদি অর্ধেক করতে পারি এইটুকুর এই টোটালটা 30 হলে এইটুকু 30 হলে 30-এর অর্ধেক কত 15। তাহলে এখানে বসাবো, এখানে কাটবো, এখানে বসাবো, এখানে কাটবো, এক করে দেবো। এই যে এটা এইটুকু হয়ে গেল 15 ডিগ্রি আর এইটুকু হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে এই 15টা আমার লাগবে, 60-এর সাথে যোগ হয়ে গেল। তাহলে 15, 60 আর 15 হলো এখানে টোটালটা এইটুকু 75 ডিগ্রি। এভাবে তাহলে করতে হবে, ঠিক আছে? মুছে দিলাম। এর সাথে সাথে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর কতটা শিখতে পারছো তোমরা কিন্তু কমেন্টস করবে যে হ্যাঁ। আর যদি কোনোভাবে আরও কিছু বলতে হয় বা এর মধ্যে ইমপ্রুভ করতে হয়, মানে ঢোকাতে হয়, ইনক্লুড করতে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, মানে কমেন্টস করবে। কমেন্টস না করলে আমি বুঝবো না যে তোমরা কতটা বুঝতে পারছো, কতটা শিখছো। আর এখনো যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।